এখন মায়া লাগতেছে বাচ্চু ভাইয়ের জন্য, আর সামগ্রিকভাবে মায়া লাগে তারেক রহমানের জন্য। মায়াই লাগে এদের জন্য, আর অসহায়ত্ব দেখি। আমি ঘটনাটা বলি, বাচ্চু ভাই স্থানীয় প্রশাসন বুঝেন। বাচ্চু ভাই, আপনি আমাকে বলেন, একটা সিটি কর্পোরেশনে জনগণের সেবা দিতে হলে কার গুরুত্ব বেশি, কাউন্সিলরের নাকি মেয়রের? কাউন্সিলরের গুরুত্ব বেশি। কাউন্সিলর তো একদম ঘরের কাছে থাকে। তাহলে কাউন্সিলর পদগুলি কি করবেন? সবগুলি কাউন্সিলর পদে কিন্তু সরকারি কর্মকর্তারা বসে আছে, কারণ নাই তো, ফাঁকা তো, ফাঁকা তাদের বসায় রাখছে। এক একটা কাউন্সিলর হাতে 21টা করে কাজ আছে, জনগণের কাজ 21টা। ক্যারেক্টার সার্টিফিকেট, আপনার ওই যে আপনার করা, জন্ম মৃত্যুর তমুক দেওয়া, তো সেখানে কাকে বসাইছেন আপনি? কাউকে বসান নাই। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, অত দূর যাব না আমি। বিএনপির 31 দফা আছে না, 31 দফা বাদ দেন, ওটা 31 দফা তারা পরে বাস্তবায়ন করবে। এই নির্বাচনের আগে ওনারা একটা ইশতেহার দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই ইশতেহারে স্থানীয় শক্তিশালী স্থানীয় প্রশাসন গঠন, এই যে আমার হাতে আছে, আমি আপনাকে পড়ে শোনাই। সব পড়বো না, আমি একটা জায়গায় খেল পড়বো, তাহলে একটা বাক্য পড়বো। মৃত্যুজনিত কারণ কিংবা আদালতের আদেশে পদ শূন্য না হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সরকারি প্রশাসক নিয়োগ করা হবে না। এটা বিএনপির নির্বাচনী ইশতেহার, এবং বিএনপি ক্ষমতায় এসে প্রথমে এই ইশতেহারটা ভঙ্গ করছে। কেউ কি মারা গেছে, মৃত্যুজনিত কারণ হয়েছে, আদালতে আদেশে গেছে, যায় নাই, নির্বাহী আদেশে পদগুলো শূন্য হয়েছে। তো বিএনপি এখানে আমি একেবারে নিশ্চিত তারেক রহমান সাহেব এটা জানে না। আমি কিছু খবর নিয়ে বলতেছি, ওনাকে এটা জানানো হয়। এমার্জেন্সি সিচুয়েশনে আপনার এই যে অ্যাপয়েন্টমেন্ট করার ক্ষেত্রে, যেহেতু ওনারা এমার্জেন্সি সিচুয়েশনে করেছিল ওই সময়, সবগুলো প্রশাসক আউট করে ওনার প্রশাসক দিয়েছেন। এমার্জেন্সি সিচুয়েশনটা নর্মাল সিচুয়েশনের সাথে একমত হয় না। ডেমোক্রেটিক কন্ডিশনে, যদি বিএনপি ডেমোক্রেটিক কন্ডিশন বলে, তাহলে ওনার এমার্জেন্সি জিনিসের আইন দিয়ে 52 আর 11 কত হলো ভাই? প্রায় ধরেন যে আমাদের 62-63 জনকে ওনারা অ্যাপয়েন্টমেন্ট করলো, এবং পলিটিক্যাল এবং হাইলি পলিটিক্যাল লোকজন। বাংলাদেশের ইতিহাসে চ্যালেঞ্জ, আমি বাংলাদেশের ইতিহাসে কখনো এইভাবে দলীয় 53টা জেলায় ডিস্ট্রিক্ট উপজেলা হয়েছে আমার মনে নাই। কোনো না কোনো জেলায় ভোট হলে ডিফারেন্ট কিছু করতে, মিনিমাম 20টা জেলা হলে অন্য দলের লোক আসতো। এটা কমপ্লিটলি যদি বলেন আনডেমোক্রেটিক যে সংজ্ঞা বলেন, এটা 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 ঘটেছে ভাই। কোনোভাবে ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই, এটাকে কোনোভাবে এটাকে কন্টিনিউ করার সুযোগ নাই। এটাকে ডেফিনেটলি খুব কুইকলি স্থানীয় সরকারের নির্বাচন দিয়ে এগুলোকে লেজিটিমাইজ করা উচিত। কারণ আমি বলি এই ক্ষেত্রে কিন্তু বিএনপি মহাসচিব বলেছেন আরেকটা জিনিস বলবে, কেন লোকদের বসানো হচ্ছে সেটা নিয়ে বিতর্ক থাকার কোনো কথা নেই। কিসের আবার যোগ্য সংজ্ঞা, দলীয় লোক আসবে সেটা স্বাভাবিক। হোয়াট ইজ ডেফিনিশন অফ যোগ্য? আপনি এটা প্রাইস পোস্টিং দিবেন, যে লোকগুলো আমাদের সাথে ভোটে আসছে তাকে আপনি দিবেন। আপনি কিভাবে বুঝলেন যে লোকগুলো ভোটে আসছে, জনগণ তারা চায় নাই এমপি পোস্টে, তাদেরকে দিবেন, তাদেরকে আপনি কিভাবে প্রাইস পোস্টিং? 2 নম্বর কথা হলো, এই লোকগুলো এখানে বৈশা তাদের ভোটের ক্যাম্পেইন করবে, রাষ্ট্রীয়, উনি কিন্তু অ্যাপয়েন্টেড, উনি কিন্তু চাকরি করতেছে। সবাই মনে রাখতে হবে, প্রশাসক মানে হচ্ছে একটা চাকরি, অ্যাপয়েন্টেড লেখায় আছে, নিয়োগ মানে হচ্ছে চাকরি। ইউ ক্যান নট ডু। আপনি যখন নির্বাচিত হবেন তখন কিন্তু পাওয়ার থাকে অনেক আপনার। আপনি প্রশাসক মানে কি, আপনাকে সরকারি বিধি মেনে কাজ করতে হবে। জাস্ট একজন আপনি প্রশাসকের মতো, কালকে চাকরি শেষ, বেতন প্রাপ্ত আপনি একজন। যখন আপনি এটা হবেন, আপনি কিন্তু এই জিনিসটি ইউজ করে আপনি 6 মাস যদি আপনাকে রাখা হয়, 6 মাসে আপনি পুরো আপনার অঞ্চলে কি আপনি এইটা সরকারি জিনিস ব্যয় করে আপনি পলিটিক্যাল লিডার হয়ে যাচ্ছেন। এটা কোন সিস্টেমের মধ্যে? কয়েকদিন পরে যখন ইলেকশন হবে তখন এই লোকটাকে আপনি বলেছেন, ভাই আপনি অবশ্যই বলবেন, ভাই আই রেসপেক্ট ইউর অপিনিয়ন, নো প্রবলেম। তো এই জায়গাটাতে আমরা একটা ডেমোক্রেটিক দল যারা ডেমোক্রেশন বলতেছে, এটা কিভাবে প্রত্যাশা করে, এবং সেই অধ্যাদেশটা এই জন্য টিকে রাখতেছে যেন লংজিভিটি করা যায় 1 বছর। ইট ইজ বিকজ লোকাল ইলেকশন ইনস্ট্যান্ট করলে ওনারা হয়তো খারাপ কিছু করবে, এটা দেখছে, ওনাদের দল গোছানো নাই, অনেক ঝামেলা, এটাকে ওনারা পলিটিক্যাল ডাউট বেনিফিট নিতেছেন। এটা কখনোই অ্যাকসেপ্টেড না। এই জন্য এটা তো অন্যদের জন্য একটা ব্যাড প্রেসিডেন্স হবে ভবিষ্যতের জন্য। যেহেতু এটা একটা স্পেশাল টাইমে ছিল, কিছুই ছিল না, সবাই আওয়ামী লীগের লোক ছিল, ইট ওয়াজ ট্রু যে চেয়ারম্যান সহকারে পালিয়ে গেছে, উপজেলা চেয়ারম্যান পালিয়েছে। তো এখন কি করবে? এখানে কোনো সিস্টেমে তো রাখা যায় না। ওই জন্য তারা অধ্যাদেশ দিয়েছে ইনস্ট্যান্ট একটা ইন্ট্রিম সময়ের জন্য। তো এই জিনিসটাকে রাখার ব্যাপারে আমার কখনো একমত না। ইলেকশন দিয়ে এটা কাজ করতে হবে, এটা হলো আমার এই জায়গাটার একটা অপিনিয়ন। বিএনপি কি করবে, অথবা জামাত কি করবে, অথবা এনসিপি কি চাইবে, এটার উপর কিন্তু এর কারণে কিন্তু আইন কিন্তু এর উপর নির্ভর করে না। আইনটা কি, সংবিধান কি বলে, এটা হলো সবচেয়ে জরুরি ব্যাপার। বিএনপি যদি অসাংবিধানিক কোনো প্রস্তাব দেয়, ভুল করবে। এই প্রস্তাব যদি জামাত দেয়, এনসিপি দেয়, তারাও ভুল করবে। বিএনপি যদি জামাত এবং বিএনপির অসাংবিধানিক প্রস্তাবকে গ্রহণ করে, সেটাও ভুল হবে। কথা ভাই সিম্পল। আমরা সবাই মিলে একটা অন্যায় করলাম, তাতে অন্যায়টা ন্যায় হয়ে গেল না, অন্যায় থাকলো।
আমি আপনাকে স্পষ্ট করে বলি, গণভোট একটা অবৈধ জিনিস ছিল। গণভোট অবৈধ, একদম 100% অবৈধ। এই জায়গাটা একটু বদিউল আলম মজুমদারের আজকের একটা মন্তব্য, উনি একটা কলামে লিখেছেন যে যখন একটা অনুচিত কিছু সংঘটিত হয়ে যায়, একটা রোমান ডক্ট্রিনকে সামনে রেখে উনি বলেছেন সেটি আসলে সেটি নিয়ে আমার সঙ্গে বসতে বলেন, আমি তারপর আলাপ করি। এটি নিয়ে বলে যে এটি প্রশ্নাতীত হয়ে যায়। আসলে কে বলে প্রশ্নাতীত হয়ে যায়? কতগুলো জিনিস আছে, সময়ের প্রয়োজন একটা ব্যাপার আছে। সময়ের প্রয়োজনে তো অনেক কিছু ঘটে। যেমন আপনি যদি বলেন যে আন্দোলন কি সংবিধান মানে হয়েছে, না হয় নাই। সংবিধান মানে আন্দোলন হইতো না, ওটা সময়ের প্রয়োজন। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরেন একজন সুন্দরী রমণী আপনার সঙ্গে যাচ্ছে হাইটা হাইটা, আপনি দেখলেন সে হয়তো মোবাইল দেখতেছে আর যাচ্ছে, আপনি দেখলেন যে ওনার সামনে একটা বড় গর্ত, ওখানে পড়লে ওনার হাত পা ভাঙতে পারে, উনি মারাও যেতে পারেন। আপনি তাকে চেনেন না, তা আপনি গর্ত যখন পা ফেলাতে যাচ্ছে, আপনি চট করে তার হাতটা ধরলেন, ধরে তাকে বাঁচাইলেন। বুঝলেন? আপনি একটা মহিলার হাত ধরলেন, বাঁচালেন, সবাই আপনাকে হাততালি দেবে, বাহ তুমি তো এই মেয়েটার জীবন বাঁচাইলা। এখন এই হাততালি পাইয়া এখন আপনি রাস্তাঘাটে হাঁটতেছেন, সুন্দরী মেয়ে পেলে যে হাত ধরেন, সেটা তো এটা পারবেন না, সেটা হবে না। আপনি বলবেন না এটা সময়ের প্রয়োজন। তো এটা সময়ের প্রয়োজন কিনা এটা জনগণ বুঝবে। আপনি ফিল করতেছেন সুন্দরী মেয়েদের হাত ধরাই আপনার সময়ের প্রয়োজন। জনগণকে আগের যে জনগণ হাততালি দিচ্ছে, ওই জনগণ কিন্তু হাতটা যে আপনি পিঠে ফেলাবে, গালে ফেলাবে, চট দিবে আপনাকে। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আন্দোলনটার সময়ের প্রয়োজন ছিল, ওই জন্য আমি সংবিধান মানি নাই। অতএব আমার ইচ্ছা হইলো, আমার কাছে মনে হলো এটা মানা উচিত না, আমি মানবো না। আমি আপনাকে সিম্পল একটা কথা বলি, গণভোটটা আসছে কোথেকে? আমাদের সংবিধানে গণভোট বলতে কিছু নাই। তা আসলে কি হবে? রাষ্ট্রপতি একটা অধ্যাদেশ জারি করেছে, গণভোট অধ্যাদেশ 2025 করছে তো। আচ্ছা, প্রথম প্রশ্ন, রাষ্ট্রপতি কি গণভোট অধ্যাদেশ জারি করতে পারেন? স্ট্রেট পারেন না। কেন পারেন না সেটা আমি বলি। অধ্যাদেশ জিনিসটা কি? ওনারা বলতেছেন, ওখানে লেখছে, কিন্তু আদেশে লেখছে, গণভোট অধ্যাদেশে লেখা আছে সংবিধানের 93-1 অনুযায়ী ওনারা অধ্যাদেশটা জারি করছে। আচ্ছা, 93-1 কতে কি আছে জানেন? আমি ওই খেলে কটুকু পড়ে শোনাই। যখন এই অধ্যাদেশ জারি করতে পারবে, যে কোনো একটা বিষয়ে সংবিধান সংসদ নাই, একটা আইন করে দিতে পারলো, ওটা অধ্যাদেশ হলো, পরে সংসদে পাস হবে, এই তো। তবে শর্ত থাকে যে, বুঝলেন, কিন্তু এই দফার অধীন কোনো অধ্যাদেশে এমন কোনো বিধান করা হইবে না। কি বিধান করা হইবে না? ক হলো কি, যাহা এই সংবিধানের অধীন সংসদের আইন দ্বারা আইনসঙ্গতভাবে করা যায় না। সংসদের আইন দ্বারা আইনসঙ্গতভাবে করা যায় না এমন কোনো আইন আপনি অধ্যাদেশ জারি করতে পারবেন না। গণভোট কি আইন করা যাবে না? গণভোট সংবিধান চেঞ্জ করতে হবে। একটা আইন যখন আপনি করবেন, 151 জন হলেই চলে। কারণ 151 জন হলে সংবিধান করতে গিয়ে সংবিধান সংশোধন করতে পারবেন না। তার মানে সংসদের আইন করা যায় না, এটা আইনের ঊর্ধ্বে। এই জিনিসটা রাষ্ট্রপতি অধ্যাদেশ আকারে জারি করতে পারে না, জাস্ট জারি করতে পারে না। সেই জিনিসটা আমাদের উপর চাপাই দেওয়া হয়েছে। কে চাপাই দিছে? এই ডক্টর আলী রিয়াজ এবং এই ডক্টর ইউনুস। এই দুই ডক্টর, আধা দেশি আধা বিদেশি, শঙ্কর প্রজাতির দুই ডক্টর, এরা আমাদের এই জাতির উপর এটা জাস্ট চাপাই দিছে। এখন আপনি বলতে পারেন যে বিএনপি তো বলছে ভোট দাও, হ্যাঁ ভোট বলছে না, বিএনপিকে ব্ল্যাকমেল করে হাট আদায় করছে, জাস্ট ব্ল্যাকমেল করে। আপনারা তো বলেন না, যদি বলে বিএনপি না ভোট দাও, তাহলে তারা বলবে কি, এই যে জুলাই চেতনার বিরোধী। মানে এটা হলো একটা ভয়ঙ্কর অবস্থা। ওই যে এক লোকটা বলছিল না যে খুব শিক্ষিত হয়ে আসছে গ্রামে, তাহলে একজন বলছে এটা আমার পোলাও শিক্ষিত, তোমার পোলাও শিক্ষিত, দেখি কার পোলা বেশি শিক্ষিত। আর যে বাটপাট যে সে যে বলতেছে, বলতো দেখি আমি জানি না ইংরেজি কি, আই ডোন্ট নো অর্থ কি, আমি জানি না, এই দেখেন জানে না। বিএনপির এই চেঙ্গির মধ্যে ফেলাইছিল এই দলগুলো, যে বিএনপি কিন্তু বলতে বাধ্য করছে তোমরা হ্যাঁ বলো, হ্যাঁ বলে ভোট দিতে বলো। বিএনপি কি করবে? পড়ছে চেঙ্গির মধ্যে, কিছু বলতে হবে, সামনে ইলেকশন, জাস্ট ব্ল্যাকমেল করে তাদের দিয়ে হাট আদায় করছে। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন, আমি আরেকটা কথা বলে শেষ করি। এই যে হ্যাঁ ভোট হয়েছে, এই জুলাই সনদটার সঙ্গে কতগুলি পলিটিক্যাল পার্টি ছিল? 30টা পলিটিক্যাল পার্টি ছিল। দেখেন এখানে কত বড় একটা ডিসপ্যারিটি হয়েছে। আচ্ছা, এই 30টা পলিটিক্যাল পার্টি সবাইকে এক সমান না,
অনেক দল আছে বিএনপি এই 100 জন 30টার মধ্যে 30টা মিলে কি বিএনপির 3 ভাগের 1 ভাগ ভোট পাইছে? কি বলেন রে ভাই, পাইছে? না পায় না। তাহলে ওখানে ওই আলোচনায় বিএনপির 1 ভোট, ওই 29 জনের 1 ভোট হইল কিছু। আচ্ছা দেখ, তাও মানলাম, ঠিক আছে, বিএনপির মানছে। এখন আমার কথা হলো যে এই যে আপনার মানে এটা তারা যে পাশ করে নিয়ে আসছে, বিএনপি এখন কি বলতেছে? বিএনপি কি একবারও বলছে আমি জুলাই সনদ পাশ করবো না? একবারও বলছে? বরং বিএনপি বলছে আমরা এটাকে অক্ষরে অক্ষরে পালন করব, আমরা বাস্তবায়ন করব। তাহলে জামাতের আপত্তিটা কোথায়? এনসিপির আপত্তিটা কোথায়? তাদের আপত্তি হলো বাস্তবায়ন পদ্ধতি নিয়ে। তারা বলতেছে তোমরা সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে বাস্তবায়ন করো। বিএনপির বক্তব্য কি? আমি যে সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে বাস্তবায়ন করব, সংবিধান সংস্কার পরিষদে কোথায় আছে? কোথাও নাই। এই সংবিধানে কোথাও আছে? যখন এটা কখনো যদি এটা আদালতে উঠে, সুপ্রিম কোর্ট কি? সুপ্রিম কোর্ট হলো এই সংবিধানের সংরক্ষক। কিন্তু সুপ্রিম কোর্টে যখন যাবে, তো সুপ্রিম কোর্টের সংবিধানে কি লেখা আছে এইটা দেখে আলোচনা করবে। তো বিএনপির বক্তব্য বলে ভাই আমি সংবিধানে যেভাবে আছে আমি সেভাবেই সংশোধন করব, আমি সেভাবেই বাস্তবায়ন করব। তো ওরা বলতেছে না ওইভাবে করো। তার মানে কি হচ্ছে যে প্রবলেমটা হচ্ছে বাস্তবায়ন, আপনি জুলাই সনদ মানবেন কি এটা নিয়ে না, পদ্ধতি নিয়ে। মানে আপনি ভাত খাবেন, এখন এই ভাতটা কি আপনি গ্যাসের চুলায় রান্না করবেন, নাকি লাকড়ির চুলায় রান্না করবেন, নাকি কেরোসিনের স্টোভে রান্না করবেন, এইটা নিয়ে আপত্তি। ভাই আপনার কি দরকার, প্রক্রিয়াটা নাকি এন্ড রেজাল্টটা? রেজাল্টটা দরকার। রেজাল্ট দরকার। তো দেখেন না বিএনপি কি করে। বিএনপি যে বলছে আমরা বাস্তবায়ন করবো, যদি বিএনপি বাস্তবায়ন না করে তখন আপনারা রাজপথে নামেন। এমন নামবেন কেন? এখানে বিরোধী দল থেকে এটাও বলা হচ্ছে যে এই গণভোটকে বিএনপি বলছে যে বাস্তবায়ন করবে, কিন্তু সেটা জুলাই সনদ যেখানে তারা স্বাক্ষর করেছে ভোট অফ ডিসেন্ট আলোকে বলছে গণভোটের বাস্তবায়ন না করা আসলে 68% মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা। একটা কথা বলি আপনাকে, এনে দুটা কথা বলে শেষ করে দিই। এই যে 30টা দল সবাই কিন্তু বলছে যে আমরা জুলাই সনদ এটা করলাম, সবাই বলছে জুলাই সনদে হা ভোট দাও, বলছে না? তাহলে 30% লোক না ভোট দিল কেন? এটা আমার বুঝান তো ভাই। সবগুলি দল মিলে বলতেছে হা ভোট দাও, সবাই। এমন কোন পলিটিক্যাল পার্টি নাই যে বলছে না ভোট দাও, বলে নাই। তাহলে না ভোট দিল কারা? এই 30% কারা? এরা কি দেশদ্রোহী? তারা কারা? হ্যাঁ, এরা কি দেশদ্রোহী নাকি? আপনার কি মনে হয় কারা তারা? ভাই এরাই সবাই। 30% না ভোট জিতছে এখানে ইলেকশনে। আমি তো গণভোটের যথার্থতা নিয়ে প্রশ্ন করতে চাই, এবং কেন সেটা পরে বলি। আগে না মাসুদ, এই জায়গায় একটু কি আমি বুঝতে যদি ভুল না করে থাকি, সেটা হলো আপনারা 30% দেয়নি, টোটাল ভোট কাস্টিং কত হয়েছে? ওইগুলো তো ভোট কেন্দ্রে আসে নাই না, যারা ভোট কেন্দ্রে আসে না তাদের সেটা হানা ভোটের পক্ষেই হোক মতামত তারা দিতে আসে নাই, বা কোনো মার্কার প্রতীকের প্রশ্ন তো তারা ভোট কেন্দ্রে আসে নাই। আউট অফ এই 70% যেটা আমাদের হয়েছে, এখন কি যেটা আমাদের কাছ থেকে হানা ভোটের পক্ষে হয়েছে, তো ওইখানে কি আমাদের ভোট নাই? ওইটাকে তারেক রহমান আহ্বানে সারা আমরা দেইনি। তো সুতরাং ওইটার এখন তারা ওইটার কি মানে ফায়দা নিতে চাচ্ছে? তারা তো এই প্রশ্নটাই করতে চাচ্ছে যে আপনাদের মানুষ, মানে দেশের মানুষ ভোট দিয়েছে, গণভোট হা জয়যুক্ত হয়েছে, সেই জায়গা থেকে কেন আবার জুলাই সনদের ভিত্তিতে গণভোটে যত লোকে ভোট দিছে তার মধ্যে আমি যদি বলি যে 85% লোক না বুঝে দিছে। এখানে আবার এনারা বিরোধী দল এই প্রশ্নও করে যে জেলে ধানের শীষে যারা ভোট দিছে তারা কি সবাই আসলে বুঝে দিছে 31 দফা বা বিএনপির ইশতেহার? ধানের শীষ এবং দাড়িপাল্লা, ধানের শীষ, দাড়িপাল্লা, শাপলাখুলি, এই তিনটাই তো মূল দল। এইগুলো কিন্তু পাবলিক বুঝাই দিছে। দাড়িপাল্লা দিলে হুজুরা জিতবো, আর শাপলাখুলি দিলে গুপ্ত হুজুরা জিতবো, আর ধানের শীষ দিলে ওনারা জিতবো, এটা বুঝাই দিছে। কিন্তু ওই যে আপনার 4টা দফা, সবচেয়ে বড় কথা হলো কি 4 দফা দিয়া 4টা হ্যাঁ অথবা নাতে হয় না। আপনি কখনোই হ্যাঁ অথবা নাতে 4টা প্রশ্ন পাবেন না। গণভোট কখনো প্যাকেজে হয় না রে ভাই। এইগুলি পুরা জিনিসটা এই জাতিকে মানে বেকুব বানানোর জন্য এই ডক্টর ইউনূস এবং ওই ডক্টর আলী রিয়াজ এরা মিলা জাতিকে বেকুব বানাইছে। কেন করলো ওনারা বেকুব, কেন বানালো? তাদের একটা বিকৃত একটা মানে চিন্তা চেতনা ছিল, এটার মধ্যে কিন্তু অনেক গেম চলছে। সোজা কথা, এই দেশের মানুষকে অপমান করার জন্য তারা এই কাজটা করছে। না এখানে মাসুদ কামাল ভাই এখানে অনেক এজেন্ডা ছিল। আপনি বলেন না সুপ্ত গুপ্ত, এখানে কি ছিল? ইলেকশন যেন না হয়,
এই যে আপনাদের ডিপ স্টেট নিয়ে যেটা কথা 29 বলছে, সাল কয়েকদিন পর্যন্ত। আসিফ যেটা বলছে 29 যেটা সাল আমরা পর্যন্ত। যদি এটা স্বাক্ষর করতাম, মত দিতাম, আজকে রাষ্ট্র অন্যভাবে পরিচালিত হতো। অ্যাকচুয়ালি এই ইলেকশনটা যেন না হয়, এই ইলেকশনটা যেন হয়, এখানে বিভিন্নমুখী ষড়যন্ত্র ছিল। এইটার আজকে মানে ষড়যন্ত্র প্রকারভেদটা বা এইটারটা মানে হট টাইপ অফ জাস্ট কনস্পিরেসি ছিল, ওইটা তো এইখানে অন এয়ার এটা বলা যাবে না। তবে এটুকু বলি, আজকে যে 69%কে এত প্রায়োরিটি দিচ্ছে যারা, তো 69% যদি ওদের দাবির মুখে, তার মানে ওদের কি 69% কি তারা সোলেজের সাথে, ওইটা বিএনপির ওইটাকে এনকেশ করে ওইটার দাবির উপরে আপনি সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছু পাশ করতে বলবেন, এটা অনুচিত। আর 69% যদি তাদের সোলেজেন্সি থেকে থাকে, তাহলে তো তারা তো আজকে রাষ্ট্র ক্ষমতায় থাকতো, সুতরাং 69% এটার মধ্যে তারেক রহমানের আহ্বান ছিল। সুতরাং ওইটার দাবি করে, ওইটার উপর আপনি পুঁজি করে আপনি অন্য কিছু আশা করবেন সংবিধানের বাইরে গিয়ে, এটা কামাল ভাই বলতেছিলেন, স্পষ্টই বলতেছেন। এবং ওনার মতো লোক, উনি তো আমাদের দল কানা না বা কোনো বিএনপির উপর বায়াসনেস হয়ে তো উনি আজকে কথাটা বলতেছে না। যে তালগোলটা পাকাচ্ছে, এর মধ্যে অনেকে ছিদ্র অন্বেষণ করে অনেক কিছু করতে চেয়েছে। একটা ইলেকশন হোক, ইলেকশনের মাধ্যমে মানে অনেক কিছু কিন্তু হয় নাই, কিন্তু আজ না হোক কাল এগুলো বেরিয়ে আসবে। সুতরাং এখন যা হয়েছে, মানুষের এই রায়কে, যে রায়টা হায়নার পক্ষে গেছে, ওইটারও দেখেন বিএনপি কতটুকু মানে। আমার মনে হয় এখনই যদি আপনার রাজপথের বা এই ধরনের দাবি নিয়ে যদি ওখানে করেন, আমরা এনসিপি ভাইদের উপর আমরা শ্রদ্ধা রাখিয়ে বলতে চাই, আজকে যদি এনসিপি যদি নিজের স্বাতন্ত্র বোধ নিয়ে পার্লামেন্টে যদি 10টাও যেত, জুলাই যোদ্ধাদের প্রতি যেই মানে মর্যাদাটা দেখানো উচিত ছিল, এক এবং ন্যাক থাকার যে একটা আন্তরিক তাদের একটা ইমানিত্ব যেটা দেখানো উচিত ছিল, ওই ভাইরা কিন্তু এই জিনিসটা দেখাতে পারেনি। তারা কিন্তু এক জায়গায় কিন্তু গিয়ে কিন্তু তাদের নিজের অস্তিত্ব কিন্তু এক জায়গায় কিন্তু ইনপুট করে ফেলেছে। আমার মনে হয় এগুলো নিয়ে বিতর্ক করলে ওই যে পলাতক একটা শক্তি, তারা এখানে অনেক কিছুর মধ্যে ঘোলা পানিতে মাছ শিকার করবে। আমার মনে হয় যা কিছুর পরে যা অর্জন হয়েছে, এইটা এখন সাংবিধানিকভাবে করার জন্য আমাদের মনে হয় সবার ঐক্যমত